নমস্কার দাদা, ইটিভি ভারতে অনেক স্বাগত। সঙ্গে আমি রয়েছি অনামিকা। সবার প্রথমে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আহ, একজন ক্যান্সারের চিকিৎসক থেকে আজকে রাজ্যের মন্ত্রী, তো এই জার্নিটা কি আদৌ সহজ ছিল? আমি ছাত্র জীবন থেকে যখন আমি বিএড করছি বা এমডি করেছি, ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কাজ করার পর থেকে একদিকে যেমন আমি রোগীদেরকে পরিষেবা দিয়েছি একজন চিকিৎসক হিসেবে, তার সাথে সাথে সমাজের প্রতি যে আমাদের দায়িত্ব থাকে, সেখান থেকে আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির দল যেরকম নির্দেশ দিয়েছে, যেরকম দায়িত্ব দিয়েছে, সেরকম কাজ করেছি। কখনো হ্যাঁ, চিকিৎসক প্রকোষ্ঠ অর্থাৎ ডক্টর স্যারের সঙ্গে কাজ করেছি, কখনো ডিরেক্টর স্যারের সাথে কাজ করেছি, আবার কখনো সোশ্যাল মিডিয়ারও কাজ করেছি। আর তার সাথে সাথে গত 5 বছর ধরে যুব মোর্চার দায়িত্ব ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশে। তো সুতরাং বিভিন্ন দায়িত্ব দিয়েছে দল, যেরকম দায়িত্ব দিয়েছে বিভিন্ন সময়, সেটাকেই উইথ 100% কমিটমেন্ট আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যেভাবে যুব সমাজের উপর চাকরি চুরি করে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস সরকার, যুব সমাজকে পথে বসিয়ে দিয়েছিল, পরিযায়ী বানিয়ে দিয়েছিল। এই পরিস্থিতি থেকে যুবদের আন্দোলন, যুব সমাজের আন্দোলনকে সংগঠিত করা, সেটা একটা বড় দায়িত্ব ছিল। দল যেরকম নির্দেশ দিয়েছে, আমরা সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গের যে স্বপ্ন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, আজকে সেই স্বপ্ন মানুষের আশীর্বাদে বাস্তবায়িত হওয়ার পথে এগোচ্ছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু ক্যান্সারের চিকিৎসক আমি বলবো, তো সেখানে ক্যান্সারের কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কতটা মেডিসিন দিতে হয়, একদম হাতের মুঠোয়। পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে তৃণমূল সরকারের যে ক্যান্সার গোটা রাজ্য জুড়ে যে হয়ে আছে, সেইভাবে কিভাবে দাবাই দেওয়া যাবে? এবং তৃণমূল কংগ্রেস যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, দল তাদের সঙ্গে পুলিশ প্রশাসনকে মিলিয়ে মাফিয়াদের সাথে নিয়ে যেভাবে করে সিন্ডিকেট চালিয়ে গেছে, যেভাবে করে নিয়োগ দুর্নীতি করেছে, রেশন দুর্নীতি করেছে, সবই প্রাতিষ্ঠানিক ভাবে করেছে। কোনো একজন ব্যক্তিগত ভাবে দুর্নীতি করেছে না, পুরো দলটাই সকলে মিলে একসাথে করেছে। এবং এটা ভাবতে মানে খুবই নট জাস্ট অদ্ভুত, তার সঙ্গে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে এখন আমরা যখন জানতে পারছি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে থানা, কালীঘাট থানা, সেখানকার ওসি যাকে বসিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে, প্রায় 11 বছরের ঊর্ধ্বে, তাকে ওসি বানিয়ে আবার ডিসি র্যাঙ্কে প্রমোট করিয়ে তার মাধ্যম দিয়ে সোনা পাপ্পুর মতন কলকাতার যে 1 নম্বর ডন বলা হয় যাকে, তার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, পুকুর ভরাট করেছে, মানুষকে থ্রেট দিয়েছে, তাদের থেকে তোলাবাজি করেছে, তাদের কারোর থেকে জমি লুট করেছে, কারোর থেকে সম্পত্তি লুট করেছে। তো যখন এই দুর্বৃত্ত তোলাবাজদের বিরুদ্ধে মানুষকে যদি অভিযোগ জানাতে যেত যে পুলিশের কাছে, সেই পুলিশই সেই রক্ষকই ভক্ষক ছিল, আর সেই ভক্ষককে তার মাথার উপর মমতা ব্যানার্জি ভাবছে। সুতরাং তৎকালীন সরকারের একদম সর্বোচ্চ স্তর থেকে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, দুর্নীতিকে পোষণ করা হয়েছিল, সেটা একটা ভয়ঙ্কর একটা মাত্রা নিয়ে ফেলেছিল। যুব সমাজের থেকে যেভাবে এত সিস্টেমেটিক ভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, বিভিন্ন ধরনের নেতা, মন্ত্রী, আমলা সকলে যুক্ত রয়েছে। তৃণমূলের যুব নেতা, কুচো নেতা, এমএলএ, মিনিস্টার, বিভিন্ন স্তরে, আবার কালীঘাটের কাকু, আরো তারপর ভাইপোর কৃষক কোম্পানি, সব মিলে মিশে একদম পুরো আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে পথে বসিয়ে দিয়েছিল। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের প্রাপ্য চাকরির জন্য বছরের পর বছর ধরে ধর্ণা দিচ্ছিল। চাকরি না পেয়ে ব্যর্থ হয়ে তখন অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছিল। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে, এবং সেটাই আছে বাস্তবে। সেটা যেমন এই যে পরিস্থিতি, এটা ক্যান্সারের থেকে কোনো কঠিন পরিস্থিতি ছিল না, এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতি নামক ক্যান্সার, সিন্ডিকেট নামক যে ক্যান্সার পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছিল, সেই পরিস্থিতি থেকে মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিয়েছে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের চালনা করার, এবং সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীজির মধ্যে তার যে বিশ্বাস, তার যে চিন্তাধারা, তার মাধ্যম দিয়েই পশ্চিমবঙ্গ এই দুর্নীতিমুক্ত এবং সিন্ডিকেট মুক্ত হবে।
আচ্ছা, রাজ্যের সাধারণ মানুষের জন্য যে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা যেমন ধরুন ইমিউনোথেরাপি বা উন্নত রেডিয়েশন এতদিন কি আ সরকারের যে সরকার ছিল সেখানে অত্যাধুনিক পরিষেবাগুলি কি আ এখনো কি রেট মাপ করা প্রয়োজন? না সেই অত্যাধুনিক চিকিৎসা কি এখনো রাজ্যে পরিলক্ষিত আছে? দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি হয়ে আছে, স্বাস্থ্যের যে দুরবস্থা রয়েছে, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্যকে যেভাবে মানে স্বাস্থ্য মানে দুর্নীতি বানিয়ে দিয়েছিল। স্বাস্থ্যক্ষেত্রে সেটা আরজিকর কাণ্ডে আমরা জানতে পারলাম যে কিভাবে একেকটা মেডিকেল কলেজে দিনের পর দিন, বছরের পর বছর ধরে থ্রেট কালচার চলেছে, দুর্নীতি চলেছে, ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, পাস ফেল সবের মধ্যে দুর্নীতি চলেছে তৃণমূল কংগ্রেসের। তার ফলে স্বাস্থ্যক্ষেত্রের এতটাই খারাপ পরিস্থিতি যে মানুষ অসুস্থ হতে ভয় পেত। কেন অসুস্থ হলে চিকিৎসা কোথায় মিলবে? বিভিন্ন যে বিল্ডিং গুলোতে নীল সাদা রং করে দিয়েছে কিন্তু ভেতরে না আছে চিকিৎসক, না আছে নার্স, না আছে স্বাস্থ্যকর্মী। যাদের ক্রনিক ডিজিজ হচ্ছে তারা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন চিকিৎসার জন্য। এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভরসা করতে পারছিলেন না। তো সেই পরিস্থিতিতে খুবই চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি। কিন্তু এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে চালান করার যে দায়িত্ব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছেন, যেভাবে তিনি শপথ গ্রহণের পর থেকে স্বাস্থ্য ক্ষেত্রকে বিশেষ করে প্রায়োরিটি দিয়ে বারবার বিভিন্ন উচ্চস্তরে বৈঠক করেছেন, স্বাস্থ্য পরিষেবার উপর নজর দিয়েছেন। যেভাবে আয়ুষ্মান ভারত যার থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গের মানুষ, সেই আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা দেওয়া শুরু করে দিয়েছেন। বোনেদের জন্য তাদের যাতে সার্ভাইকাল ক্যান্সার না হয় সেজন্য তাদের যারা এলিজিবল তাদের জন্য বিনামূল্যে সরকারি ব্যবস্থায় সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন শুরু করেছেন। ৩ সপ্তাহই হয়েছে। তার মধ্যে যে বৃহৎ কর্মযজ্ঞে নেমেছে, যেখানে স্বাস্থ্য ক্ষেত্রকে এত স্পেসিফিক ভাবে বিশাল প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বৃহৎ রেভলিউশন হতে চলেছে। আচ্ছা, এ তো একটা চিকিৎসা ব্যবস্থার শহর কলকাতার একটা রূপ। আমি যদি বলি প্রত্যন্ত গ্রামীণ এলাকার রোগীদের জন্য প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিকিৎসা তো দূরের থাক, তারা রাজ্যে মানে এই ক্যান্সার চিকিৎসার জন্য সরকার কি কোনো স্ক্রিনিং কর্মসূচি চালু করেছে? দেখুন সরকারের দায়িত্বে আসার পর আমাদের বিভিন্ন আ যে বিষয়গুলো রয়েছে সেখানে আমরা সবার আগে চিকিৎসা ক্যান্সার যেমন ক্যান্সার প্রিভেনশন এর ক্ষেত্রে এই যে ভ্যাকসিনেশন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন সেটা চালু করে দেওয়া হয়েছে। একসাথে এখন একই সাথে ২৩৫ টা স্থানে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, পিএইচসি মানে ব্লকের প্রাইমারি হেলথ সেন্টার গুলোতেও কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন পৌঁছে গেছে যে সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত প্রোটেক্ট করতে। এবং আজকে যখন আমরা কথা বলছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ৮৮৮টি এরকম স্থান যেখানে বিপিএইচসি ও ইনক্লুডেড। এরকম মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল মিলিয়ে ৮৮৮ টা স্থানে বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার সরকারি ব্যবস্থায় চালু হয়েছে। এর সাথে সাথে মেডিকেল কলেজ যে জেলাগুলোতে নেই সেইখানে মেডিকেল কলেজ স্থাপন করার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বার্তাও দিয়েছেন। তার সাথে সাথে যে বিভিন্ন মেডিকেল কলেজগুলো আছে সেখানে প্রত্যেকটা জেলার যে প্রত্যেকটা মেডিকেল কলেজ যাতে ক্যান্সার চিকিৎসা করা যায় তারও কিন্তু উপর বিশেষ নজরদারি দিয়েছে। আ আরেকটা কথা সেটা হচ্ছে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোর ক্ষেত্রে রাজ্যে কি কোনো কঠোর আইন বা প্রচার থাকা সত্ত্বেও তরুণ প্রজন্মের মধ্যে এর আসক্তি কিভাবে কমানো সম্ভব? মানে দেখা গেছে আজকাল তরুণ প্রজন্ম কিন্তু এই ধরনের মাদকজাত আসক্তিতে মানে সেটা চিকিৎসা মানে শিক্ষা ক্ষেত্রে তো শিক্ষার থেকে অনেকটা দূরে। আজকে যে খবরে তো জানেনই কি কলেজে বিভিন্ন রকম ভাবে মানে জিনিসপত্র টাকা ফাকা এই দেখুন কলেজে যদি ওয়ো বেডরুম চলে বুঝতেই পারছেন শিক্ষার কি দুরবস্থা করেছিল তৎকালীন সরকার। এটা সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে যেখানে আপনি একদিকে নেশা, অন্যদিকে ঘন্টায় ভাড়া দিচ্ছে নাকি এসি বেডরুম কলেজ বিল্ডিং এর মধ্যে। যেই অরাজকতা নৈরাজ্য চলেছে সেখান থেকে বিভিন্নভাবে শাসকের আইন চলতো, আইনের শাসন চলতো না। তামাক জাতীয় দ্রব্য রেস্ট্রিক্ট করার জন্য বিভিন্ন আইন আছে অলরেডি কিন্তু সেগুলোর কোনো এক্সিকিউশন হতো না। নোটিফিকেশনের মতন ছাড়া হতো। কিন্তু সেই আইনের কোনো ফলো হতো না। তো সেই আইনকে কার্যকর করার জন্য বিভিন্ন আইন বিভিন্ন ধরুন রাস্তায় হেলমেট পরা থেকে শুরু করে যখন বাইক আরোহীদের ক্ষেত্রে অন্যান্য আরো যে আইনি নিয়মগুলো ফলো করার কথা
সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং পুলিশ প্রশাসন সেই বিষয়ে বিশেষ করে নজরদারি দিচ্ছে। তো সেটা এই ক্ষেত্রে তামাক জাতীয় যে দ্রব্য যেগুলো যাতে সেগুলো রেস্ট্রিকশন হয় তার জন্য যে অর্ডার আছে সেগুলো এক্সিকিউট করার জন্য নির্দেশ পৌঁছে গেছে। হ্যাঁ, যার ফলে আর কি মানুষ শিক্ষা ব্যবস্থা থেকে একটু দূরে এসে তরুণ প্রজন্ম মাদকে আরো বেশি নেশা তার মানে দিকে মাদকে দেখুন জিরো টলারেন্স টু ড্রাগ কোনোভাবে যে মাদকে যাদের আসক্তি মাদক জাতীয় দ্রব্য নার্কোটিক্স ডিপার্টমেন্ট বিভিন্ন অ্যাকশন নিচ্ছে এবং ভারতবর্ষ জুড়ে ড্রাগ মুক্ত ভারতবর্ষ করা এটা আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় নিজে এটাকে প্রোঅ্যাক্টিভলি দেখছেন যাতে ড্রাগ মুক্ত। বিশেষ করে উনি বারবার বলছেন যে কিছু কিছু জায়গায় যেখানে যেখানে এরকম এবং মাদক দ্রব্যের যেভাবে অনেক বৃদ্ধি পেয়েছিল সেখানে কিছু কিছু রাজ্য তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা সেই রাজ্যের পুলিশ প্রশাসনের সহযোগিতা পায়নি। তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল, কারণ রাজ্যের তৎকালীন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে কোঅপারেশন করতো না। এখন কেন্দ্র রাজ্য সামঞ্জস্য মিলিয়ে ডাবল ইঞ্জিন সরকার এবং বিশেষ করে যাতে আমাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখা যায় তার জন্য বিশেষ ড্রাইভ দেওয়া হচ্ছে। আচ্ছা, একজন ক্যান্সার বিশেষজ্ঞ, আজ আপনি রাজ্যের মন্ত্রী। চিকিৎসা পরিষেবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আপনি কি মনে করেন? হুম একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং আজ আপনি রাজ্যের মন্ত্রী। চিকিৎসা পরিষেবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আপনি কি মনে করেন? চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সব থেকে দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গে একটা রেফার রোগ চলে। এখানে অধিকাংশ হাসপাতালে ম্যাক্সিমাম কিছু চিকিৎসাই হয় না। যে মানে পুরো যে হেলথ কেয়ারের যে একটা ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ সেটা ভীষণ প্রয়োজনীয়। তার জন্য বিভিন্ন যে সরকারি হাসপাতাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্টে যে মেডিকেল কলেজ গুলো আছে সেখানে পর্যাপ্ত হিউম্যান রিসোর্স মানে অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের ভীষণ প্রয়োজন। শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক চিকিৎসা পরিষেবা হলে কলকাতাতেও মানুষ এসে এত দূর একটা সময় নষ্ট হয় যাতে অনেক ক্ষতি হয়ে যায়, অপূরণীয় ক্ষতি হয়ে যায় এবং এসেও এখানে বিভিন্ন জায়গায় দেখি যে বেডের শর্টেজ হয়ে যায়, কারণ বিভিন্ন জেলা হাসপাতাল থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে কলকাতায় এসে বেডের অপেক্ষায় করে থাকে। তো এই পরিস্থিতি ঠিক করতে হবে, কারণ এত রেফার করে কখনো হাসপাতাল মানে স্বাস্থ্য পরিষেবা চলতে পারে না দিনের পর দিন ধরে। সেই জন্য রেফার রোগ যেটা আছে সেটা থেকেও মুক্ত পেতে হবে। টেকনিক্যালি এখন অনেক দিকে এগিয়ে গেছে, সেটা চিকিৎসা ক্ষেত্রেও তাই। তাই ক্যান্সার নির্ণয় ও গবেষণার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা প্রস্তুত ভবিষ্যতে? এখানে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে গবেষণার কোনো ব্যবস্থাই রাখেনি তৎকালীন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিলেন যারা। স্বাস্থ্য ক্ষেত্রকে যেভাবে করে নেগলেক্ট হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে এক একটা হাসপাতালে যেখানে গবেষণা কেন্দ্র থাকবে, ক্যান্সারের গবেষণা হবে, আরো অন্যান্য রোগে দুরারোগ্য ব্যাধির গবেষণা হবে, কিন্তু গবেষণার কোনো স্কোপই রাখেনি। শুধুমাত্র হাসপাতালগুলোতে সিন্ডিকেট, দালালরাজ এইসবই চলেছে, পার্টি অফিসও হাসপাতালগুলোর মধ্যে বানিয়ে দিয়েছিল। তো এটা হতে পারে না। হাসপাতালে হবে এগুলো, এক একটা হাসপাতাল হবে আরোগ্য মন্দির, মানুষ আসবে সুস্থ হয়ে রোগ নিরাময় করে বাইরে ঘরে যাবেন এবং তার সাথে সাথে যাতে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয় তার জন্য বিভিন্ন ধরনের যে রিসার্চ কাজ, গবেষণামূলক কাজ সেগুলো হওয়া দরকার। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।